তাহলে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে ফেলি মালিকানা সত্ত্ব বিবরণী কি। একটা প্রতিষ্ঠানের উপর বছর শেষে বা হিসাবকাল শেষে মালিকের যে অধিকারটা বা মালিকের যে অধিকারের পরিমাণটা নির্ণয় করে, এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? এই মালিকানা সত্ত্ব বিবরণীর আমরা এই সিকোয়েন্সটা অনুসরণ করব। এক কথা প্রারম্ভিক মূলধন মাইনাস সকল উত্তোলন যোগ সাধারণ সঞ্চিতি, এভাবে কিন্তু সহজে মনে রাখতে পারো। তো যেহেতু এভাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। আজ আমরা শুরু করব আমাদের আর্থিক বিবরণীর ধারাবাহিক 5 পর্বের তৃতীয় পর্ব। আজ আমরা দেখব মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতকরণ। ঠিক আছে, এই ধাপটি হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, অর্থাৎ আমার সিকোয়েন্স অনুসারে এটা হচ্ছে তৃতীয় ধাপ। কারণ আমরা প্রথম দুটি ধাপে দেখেছিলাম বিশদ আয় বিবরণী, প্রথম পার্টে দেখেছি আমরা কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়, এবং দ্বিতীয় পার্টে দেখেছিলাম কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয়। তো এই দুইটা মোট মুনাফা এবং নিট মুনাফার সমন্বয় হচ্ছে কি আমাদের বিশদ আয় বিবরণী। এখন দেখবো আমরা মালিকানা সত্ত্ব বিবরণী, এবং পরের দুটি ক্লাসে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পার্টে দেখবো আমরা কি আর্থিক অবস্থার বিবরণী। তো এভাবেই আমরা আমাদের অধ্যায়টা শেষ করব। দেখো আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব, তার সিকোয়েন্সটা বা তার ধারাবাহিক ধাপটা। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর প্রতিষ্ঠানের মালিক বা মালিক পক্ষের যে দাবিটা আছে, এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব, তাই না? আর এটা প্রস্তুত করার জন্য আমরা এই সিকোয়েন্সটা ব্যবহার করি। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, মূলধনের সুদ যোগ করব, এবং কি নিট লাভ যোগ করব। আর ক্ষতি হলে কি করব, কোন হিসাবকালের, যে হিসাবকালের আমরা অঙ্কটা করব, তাই না? তো দেখো তাহলে আমরা তিনটে যোগ করলাম, হলো কত 150, আমি ধরে নিয়েছি আর কি। তারপর এটা থেকে বাদ দিব সকল উত্তোলন। এখন উত্তোলন হতে পারে নগদ উত্তোলন, হতে পারে পণ্য উত্তোলন, হতে পারে কি ব্যাংক থেকে উত্তোলন, জীবন বীমা, আয়কর, এবং কি উত্তোলনের সুদ। ঠিক আছে, সকল প্রকার উত্তোলন যোগ করে আমাদের মোট মালিকানা সত্ত্ব থেকে কি করে দিব, উত্তোলনটা বাদ দিয়ে দিব, তাই না? বাদ দেওয়ার পর সাধারণ সঞ্চিতি যদি থাকে তাহলে কি করব, যোগ করব। যোগ করার পর অবশিষ্ট যে ফিগারটা বের হবে, এটা হচ্ছে কি সমাপনী মালিকানা সত্ত্ব পরিমাণ, তাই না? বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। শুরু করার জন্য আমরা ঠিক আগের মতোই আমাদের যে উদাহরণ 4টা করতে দেখেছিলাম 2 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত, আজকে আমরা 2 থেকে 5 পর্যন্ত দেখে অধ্যায় এই পার্টটা ক্লোজ করব। তাহলে চলো আমরা এই ধাপগুলো অনুসরণ করে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করে ফেলি। তাহলে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে ফেলি মালিকানা সত্ত্ব বিবরণী কি। একটা প্রতিষ্ঠানের উপর বছর শেষে বা হিসাবকাল শেষে মালিকের যে অধিকারটা বা মালিকের যে অধিকারের পরিমাণটা নির্ণয় করে, এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? এই মালিকানা সত্ত্ব বিবরণীর ধাপটা হচ্ছে কি আমরা কি করব, প্রারম্ভিক মূলধন যোগ করব। প্রথম নিব প্রারম্ভিক মূলধন, এর সাথে যোগ করব যদি মালিক ব্যবসা চলাকালীন সময় কোনো অতিরিক্ত মূলধন এনে থাকে, অতিরিক্ত মূলধন যোগ করব, এটার সাথে মূলধনের সুদ যোগ করব। তারপর আমরা কি করব, এটা থেকে বাদ দিয়ে দিব কি সকল প্রকার উত্তোলন। এখানে উত্তোলন হতে পারে নগদ উত্তোলন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা নিয়ে থাকে ওই উত্তোলনটা ব্যাংক উত্তোলন হিসেবে দেখাবো। যদি পণ্য নিয়ে থাকে, আর যদি জীবন বীমা এবং আয়কর নিয়ে থাকে, আয়কর প্রদান করে থাকে, সেক্ষেত্রে এগুলো আমরা উত্তোলনে দেখাবো। তারপর আমরা কি করব, মোট মূলধন থেকে কি করব, উত্তোলনের অংশটা বাদ দিয়ে দিব। উত্তোলনের অংশটা বাদ দেওয়ার পর যদি সাধারণ সঞ্চিতি থাকে তাহলে সাধারণ সঞ্চিতি কি করব, যোগ করব। সর্বশেষ যে ফিগারটা পাবো এটা হচ্ছে কি আমাদের সমাপনী মূলধনের পরিমাণ। ঠিক আছে, তাহলে চলো আমরা মূলধন বিবরণী প্রস্তুতের জন্য এই সিকোয়েন্সটা ব্যবহার করে এখনই 3-4টা অঙ্ক সমাধান করে ফেলি। তো দেখো আমি বরাবরের মতোই নবম দশম শ্রেণীর মূল বইটা নিলাম, 156 পৃষ্ঠার উদাহরণ 2 দিয়ে এখন শুরু করব। আমরা এই পর্বে যেন কি করব, আমরা এই পর্বে কি করব, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব। আর মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের জন্য অবশ্যই আমরা এই সিকোয়েন্সটা ব্যবহার করব। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ, যদি হিসাবকালের নিট লাভ থাকে তাহলে নিট লাভটা যোগ করব, আর যদি ক্ষতি থাকে তাহলে কি করব, এটা বাদ দিব, তাই না? তারপর আমরা যে মূলধনটা পাবো এটা থেকে কি করব, সকল প্রকার উত্তোলন কি করব, বাদ দিব। উত্তোলন হতে পারে কি নগদ উত্তোলন, হতে পারে পণ্য উত্তোলন, হতে পারে কি
ব্যাংক উত্তোলন, জীবন বীমা, জীবন বীমা, আয়কর এবং উত্তোলনের সুদ কি করব আমরা সবগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর যে ফিগারটা পাবো এটার সাথে যদি সাধারণ সঞ্চিতি থাকে সেক্ষেত্রে এটা যোগ করে দিব। তারপর আমাদের যে উত্তরটা বের হবে এটাই হচ্ছে কি আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। ক্লিয়ার? ধন্যবাদ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সিকোয়েন্সটা ওই পাশে লিখে ফেলি। সঞ্চিতি। আচ্ছা, তো দেখো আমরা মোটামুটি লিখে ফেললাম না? আমরা কি করব, সমাপনী মালিকানা সত্ত্ব তহবিলের পরিবর্তন বিবরণীটা তৈরি করার জন্য আমরা এই সিকোয়েন্সটা অনুসরণ করব। এক কথা, প্রারম্ভিক মূলধন মাইনাস সকল উত্তোলন যোগ সাধারণ সঞ্চিতি। এভাবে কিন্তু সহজে মনে রাখতে পারো। তো যেহেতু এভাবে রাখবা না, সেজন্য আমি কি করলাম, তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দিলাম। মনে রাখবা এর বাইরে আর কোনো লেনদেন লিপিবদ্ধ হবে না। তাহলে এটা তো খুব সহজ। যে আমি এখানে অনেক কিছু লিখছি, দেখবা অঙ্কে যাওয়ার পরে তুমি বড় জোর এখানের মধ্যে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন পাবা আর নিট লাভটা পাবা। এখান থেকে যে কোনো একটা পাইতে পারো বা দুইটা পাইতে পারো, আর সাধারণ সঞ্চিতি এর বাইরে কোনো কিছু পাবা না। সেক্ষেত্রে আমাদের এটা এত জড়তার কোনো কারণ নাই, তাই না? তাহলে দেখো আমি এখানের মধ্যে টাকা বসাই। মনে করো আমাদের এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল কত, 100 টাকা। মালিক অতিরিক্ত মূলধন আনছে কত টাকা, 20 টাকা। তারপর মূলধনের সুদ মনে করো 5 টাকা, আর এবছর লাভ হয়েছিল ধরো কত টাকা, 25 টাকা। তাহলে আমাদের মোট মূলধনের পরিমাণ কত হলো, 150 টাকা। এখন মালিক এখান থেকে কি কি উত্তোলন করছে, মালিক ধরে নাও ব্যবসার থেকে নগদ টাকা উত্তোলন করছে 5 টাকা। কত টাকা, সুতরাং সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত, 135 টাকা। বুঝছো? তাহলে আমরা এই সিকোয়েন্স অনুসারে সমাধানটা করব। তাহলে আমি তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে দিই। আমাদের হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণীর ধারাবাহিক 5 পর্বের আজকে হচ্ছে কি 3য় পর্বে। আজকে আমরা আলোচনা করব সমাপনী মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করব। আর সমাপনী মালিকানা তহবিল বলতে আমরা কি বুঝি, বছর শেষে ব্যবসায়ের উপর মালিকের কত টাকা অধিকার রয়েছে। এর জন্য আমরা কি করব, এই ধারাবাহিক সিকোয়েন্সটা, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা কি করব, এই গঠনটা আমরা অনুসরণ করব। এই সিকোয়েন্স অনুসারে আমরা কি করব, মালিকানা তহবিলটা নির্ণয় করব। এর জন্য আমরা কি করব, মূলধনের সাথে প্রারম্ভিক মূলধনের সাথে কি করব না, দেখো প্রারম্ভিক মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে এটা যোগ করব, যদি মূলধনের সুদ থাকে যোগ করব, আর আমরা যে হিসাবটা করব ওই হিসাবকালে নিট লাভ যদি থাকে তাহলে যোগ করব, তা না হলে কি তারপর আমাদের এখানে মোট মূলধন বের হবে। বছর শেষে মোট মূলধনের পরিমাণটা বের হবে। এই মোট মূলধন থেকে মালিক কোনো কিছু যদি পূর্ব থেকে উত্তোলন করে ফেলে, এটাকে আমরা এখন কাউন্ট করতে পারবো না। সেজন্য কি করব, আমরা সকল প্রকার উত্তোলন বাদ দিয়ে দিব। অর্থাৎ ওই হিসাবকালের মধ্যে যত ধরনের উত্তোলন আছে সবগুলো কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি করতেছি, মোট মূলধন থেকে এই সকল প্রকার উত্তোলনটা কি করতেছে, বাদ দিতেছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে পণ্যটা বাদ দিব, নগদ টাকা উত্তোলন করলে নগদ বাদ দিব। তো আমি এখানে কি করলাম, নগদ টাকা ধরে নিছি কত টাকা, 10 টাকা। পণ্য উত্তোলন মানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কি করছে, ওই হিসাবকালের মধ্যে পণ্য উত্তোলন করছে যত টাকা, তত টাকা আমরা এখানে লিপিবদ্ধ করে ফেলবো। অর্থাৎ সকল প্রকার উত্তোলন, নগদ যদি থাকে নগদ টাকা, পণ্য উত্তোলন করে থাকলে পণ্যটা, যদি ব্যাংক থেকে এরকম হয় না মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার ব্যাংক থেকে টাকা নিয়ে নিজে খরচ করে ফেলছে, তাহলে এটা কি ব্যাংকের টাকা কমলো না, কমলো। যদি জীবন বীমা থাকে, জীবন বীমা তো আর ব্যবসা থাকে না, জীবন হচ্ছে কি মানুষের, জীবন বীমা এটাও কি উত্তোলন। আয়কর থাকলে আয়করটাও কি উত্তোলন, আর উত্তোলনের সুদ থাকলে সবগুলো কি করবো আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেটা হবে এটার সাথে কি করব, সাধারণ সঞ্চিতি যোগ করে দিব। এভাবেই আমরা বের করে ফেলবো, তাই না? বুঝছো নি? আর একদম সংক্ষেপে বলতে গেলে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা মাইনাস সকল উত্তোলন যোগ সাধারণ সঞ্চিতি, এই 4টা ধাপে হচ্ছে কি আমরা মালিকানা সত্ত্ব বিবরণী, এই 4টা ধাপে আমরা কি করি, মালিকানা সত্ত্ব তহবিলটা নির্ণয় করে থাকি, অর্থাৎ সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে থাকি। তাহলে চলো আমরা আর্থ এন্টারপ্রাইজ দিয়ে শুরু করি। পৃষ্ঠা হচ্ছে 156 পৃষ্ঠা, উদাহরণ 2। হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর মধ্যে সবচেয়ে ছোট ধাপ হচ্ছে কি এটা, ঠিক আছে? বিশদ আয় বিবরণীর পরে আমরা মালিকানা সত্ত্ব তহবিলটা নির্ণয় করি, সবচেয়ে ছোট একটা ধাপ। এখানে যে স্পেসিফিক যে কয়টা আছে এর বাইরে কোনো কিছু থাকবে না, বরঞ্চ তোমরা অঙ্ক করতে গেলে সর্বোচ্চ প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর নিট লাভ পাবা।
ঠিক আছে। আর উত্তোলনের ক্ষেত্রে নগদ উত্তোলন বা পণ্য উত্তোলন, অথবা নগদ বা আয়কর বা জীবন বীমা, যে কোনো একটা সাধারণ সঞ্চিতি, এরকম সর্বোচ্চ 4টা বা 5টা উপাদান থাকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ছকটা এঁকে নেই, তোমরা আমার সাথে কানেক্টেড থাকো। টাকা। তো দেখো আমরা ছক এঁকে নিলাম। তো এখন কি করব, আমরা দেখব এখানের মধ্যে এই উপাদানগুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, তো আমি প্রশ্নটা এর আগে অনেকবার পড়ছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আচ্ছা, তো দেখো আমরা প্রশ্নটা পরে দেখি এই উপাদানগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে বসাবো। হ্যাঁ, পণ্য ক্রয় বিক্রয়, পণ্য ফেরত, বেতন, আন্তঃপরিবহন, বহি পরিবহন, বীমা প্রিমিয়াম, এটা কি আসবে? জীবন বীমা। জীবন বীমা এক জিনিস, বীমা প্রিমিয়াম অন্য জিনিস। বীমা প্রিমিয়াম হচ্ছে খরচ। আচ্ছা দেখো, তারপর বলছে কি বিজ্ঞাপন খরচ, এটা তো খরচ আসবে না। ব্যাংক জমা আসবে না। সম্পদ মূলধন আসবে। তাহলে আমাদের এখানে মূলধনের পরিমাণ কত? আচ্ছা স্যার, এখানে লিপিবদ্ধ করার আগে উপরে যেন কি লিখতে হয়? সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম, তারপরে আমরা যে বিবরণীটা প্রস্তুত করব ওই বিবরণীর নাম, আর পরের লাইনে তারিখ। তো আমাদের এখানে প্রারম্ভিক মূলধন কত পাইছি স্যার? প্রারম্ভিক মূলধন 5 লক্ষ টাকা পাইছি। কত? তারপর দেখো এখানে কি ওইটা কিচ্ছুই নেই। আমাদের এখানে মূলধনের পরে দেনাদার পাওনাদার যন্ত্রপাতি, তারপর জমি, 10% ঋণ, পুঞ্জীভূত অবচয়, আর কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, নাই। শুধুমাত্র আমাদের নিট মুনাফা। নিট মুনাফা আমরা বিশদ আয় বিবরণীর দ্বিতীয় পর্বে দেখেছিলাম, তাই না? তো নিট মুনাফা কত পেয়েছিলাম? 71,000। আমরা এখানে কি পাইলাম? প্রারম্ভিক মূলধন লিখে ফেলছি, আর এখানে নিট লাভটা পাইলাম, নিট লাভটা যোগ করে দিব। তো আমরা কি করব? নিট লাভ যোগ করে দিব, তাই না? নিট লাভ কত টাকা? 71,000, তাই না? তাহলে কত হলো? 5,71,000। আচ্ছা, এখন এখানের মধ্যে কি উত্তোলন বা এরকম কিছু পাইছি? পাই নাই। সাধারণ সঞ্চিত পাই নাই। তাহলে এটাই আমাদের কি উত্তর। সুতরাং সমাপনী কত টাকা? মালিকানা 5 লক্ষ, তহবিল 71,000 টাকা। হয়ে গেল কিন্তু আমাদের প্রথম অঙ্ক, মানে আরতি এন্টারপ্রাইজের। আচ্ছা, এখন আমরা করব কোনটাতে? উদাহরণ 3-এ যাই। উদাহরণ 3 হচ্ছে কি অর্পণ ট্রেডার্স এর মালিকানা সত্ত্ব বিবরণী। কি তৈরি করব? হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমি নতুন করে ঘর করতেছি না, মনে করো আমার এটা শেষ, এখানে শেষ করে দিলাম। শেষ করে আমি এখানে কি করলাম? মুছে দিলাম। ঠিক আছে, ধরো এটা 2 নাম্বারটা, আমরা এখন করব কত? 3 নাম্বারটা। তো এর জন্য আমি কি করব? এখানের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এই যে হয়ে গেল কিন্তু, তাই না? আমরা কি করব? বিবরণ টাকা টাকা। হ্যাঁ, আর উপরে কি লিখবো? প্রতিষ্ঠানের নাম, তারপরে হ্যাঁ আর তারিখ। তাহলে আমরা অর্পণ ট্রেডার্স পরে নেই। অর্পণ ট্রেডার্স এর প্রশ্নটা পড়তে থাকি, যখন যে উপাদান পাবো লিপিবদ্ধ করে দিব। প্রথম বলছে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ডক চার্জ, আন্তঃপরিবহন, বহি পরিবহন, কমিশন প্রাপ্তি, বেতন, তারপরে বিজ্ঞাপন, 10% বিনিয়োগ, হাতে নগদ, দেনাদার পাওনাদার, আমদানি শুল্ক, মণিহারি, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, উত্তোলন, মূলধন। দেখো আমরা একত্রে দুইজনকে পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা আগে মূলধনটা লিখি, তাই না? মূলধনের পরিমাণ কত? 1,70,000, তাই না? 1,70,000। তারপরে আমরা কিন্তু উত্তোলনটা পরে লিখবো, তাই না? সকল প্রকার উত্তোলন পরে লিখবো। এর আগে আমরা দেখবো যুগের কি আছে। আমরা পাইছিলাম কি এই অঙ্কের মধ্যে 3 নম্বর উদাহরণের মধ্যে কি পাইছিলাম? অর্পণ ট্রেডার্স এর নিট লাভের পরিমাণ কত? 2 নম্বর অঙ্কেতে 2 নম্বর ক্লাসে তোমরা পাবা, তাছাড়া বই উল্টাইলেও পাবা। 8,800 যুগ নিট লাভ। যুগ কি? নিট লাভ কত? 8,800। কত টাকা হইলো? 1,78,800 না? আচ্ছা, আমরা বাদ দিব কি? মাইনাস সকল উত্তোলন। তাহলে উত্তোলন তো আমরা দেখলাম, এটা নগদ উত্তোলন। ঠিক আছে, কত? 40,000 মাইনাস উত্তোলন কত হাজার স্যার? 40,000। স্যার সাধারণ সঞ্চিতি আছে, তাহলে বাদ দিলে কত হবে? 1,38,800। এই তো হয়ে গেল। তারপর দেখো
আমরা এখন চলে যাব শওকত, উদাহরণ 4। তাহলে এর আগে আমি একটা ছক এঁকে নেই। হ্যাঁ, দেখো আমি একত্রে দুইটা করে নিলাম। তো আমরা প্রথম উপরে লিখে নিব প্রতিষ্ঠানের নাম, তারপর হিসাবের শিরোনাম, তারপরে কি তারিখ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে ফেলি বিবরণ টাকা টাকা। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা পড়ি না? উদ্দীপক পড়ি। হাতে নগদ আসবে না, ব্যাংক জমা আসবে না, প্রাপ্য বিল আসবে না, মূলধন পেয়ে গেছে। মূলধনের পরিমাণ কত? 1 লাখ। মূলধন কত? 1 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, তারপরে কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত দেনাদার পাওনাদার, আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, বেতন, আপ্যায়ন খরচ, পরিবহন, কুরিন সঞ্চিতি, তারপরে হচ্ছে কি কমিশন প্রাপ্তি প্রদান, ইজারা সম্পত্তি, এরকম আর কোনো কিছুই নাই, সমন্বয়ও নাই। তাহলে আমরা কি করব? নিট মুনাফা পাইছিলাম না? কত টাকা? নিট মুনাফা ৭৭৫০, যোগ করলে ১,০৭,৭৫০, তাই না? তা আমরা কি করব? সবার নিচে দেওয়া আছে উত্তোলন। উত্তোলন কত? ৩২,০০০ না? উত্তোলন ৩২,০০০, ৭৫,৭৫০। স্যার, হয়ে গেল আমাদের সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ। এবার সর্বশেষ কোথায় যাচ্ছে? 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে ফারহানা এন্টারপ্রাইজ। আমরা এখানে লিখলাম বিবরণ টাকা টাকা। স্যার, এখানে যেন কি লিখবো? প্রতিষ্ঠানের নাম, হিসাবের শিরোনামটা, তারিখ, তাই না? আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। দেনাদার পাওনাদার, দালান কোঠা, সাধারণ সঞ্চিতি। এই সাধারণ সঞ্চিতি আছে না? মনে রাখবে, এটা লাস্টে যোগ করে দিব। তারপর হাতে নগদ, মূলধন, উত্তোলন। আচ্ছা, মূলধনের পরিমাণটা আগে লিখে ফেলি। মূলধন কত স্যার? মূলধন 1 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, তারপরে উত্তোলনের কথা মাথায় রেখো। হ্যাঁ, বাদ যাবে। একটু আমরা শেষ করে পড়ে যাই। মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, দালানের মেরামত, জাহাজ ভাড়া, শুল্ক, ডক চার্জ, বেতন, সম্মানী, সাধারণ খরচ, তারপরে ব্যাংক জমাতিরিক্তি, বীমা প্রিমিয়াম, লিগ্যাল চার্জ, বিজ্ঞাপন, বিবিধ ক্ষতি, ব্যাংক জমাতিরিক্তি সুদ, ব্যাংক জমাতিরিক্তি সুদ, প্রাপ্ত বার্তা, ভ্রমণ খরচ, সবার নিচে আরেকটা উত্তোলন। আচ্ছা, এখানে বলছে মালিক ব্যক্তিগত উত্তোলন, প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে এখানে 3টা উত্তোলন পাইছে, তাই না? কি কি উত্তোলন পাইলাম? নগদ উত্তোলন, আয়কর আছে, আর পণ্য উত্তোলন। তাহলে এটাও পাইলাম, এটাও পাইলাম, আয়করও পাইলাম। এগুলো বাদ যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? মূলধনের সাথে যেহেতু যোগ করার মতো আর কিছু পাচ্ছি না, অতিরিক্ত মূলধনও পাচ্ছি না, মূলধনের সুদও পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব? নিট লাভ যোগ করে দিব। নিট লাভটা কত? আর নিট লাভটা যেন কোথায় পাই? আমরা এই হিসাবকালের না, এই হিসাবকালের বিশদ আয় বিবরণীর ফলাফলটা পাই। কত? ৩৬,৫৭৬। দেখা বলো। ৩৬,৫৭৫ টাকা। ১,৩৬,৫৭৫, তাই না? আচ্ছা, এটা থেকে আমরা কি করব? সকল উত্তোলন বাদ দিয়ে দিব, মাইনাস মাইনাস সকল উত্তোলন। স্যার, উত্তোলন কয়টা পাইছি? এখানে 3টা পাইছি। এখানে ডাইরেক্ট উত্তোলন পাইছি, এটা নগদ উত্তোলন ধরে নিলাম। নগদ উত্তোলন কত টাকা? ৩৫,০০০। স্যার, তারপরে সবার নিচে পাইছি আয়কর। আয়কর আয়কর পাইছি কত স্যার? 5,000। কত? 5,000। এবং পণ্য উত্তোলন সমন্বয় পাইছি মালিক ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন করছে, যা লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা লিখবো কি? পণ্য উত্তোলন 1,000, তাই না? তাহলে আমার টোটাল কত হলো স্যার? এখানে 35, এখানে 5, টোটাল কত? 41,000। 41,000 যোগ হবে নাকি বিয়োগ হবে? 41,000 মাইনাস। লাল কালি দিলে আরো ভালো হতো, তাই না? 95,575। স্যার, এটার সাথে আমরা কি করব? সাধারণ সঞ্চিতি যোগ করে দিব। সাধারণ সঞ্চিতি কত যেন পাইছি? কত হাজার টাকা? 3 নাম্বারে আছে না? 10,000। 10,000
টোটাল কত? স্যার 1,05,575 $575। স্যার শেষ হয়ে গেল আমাদের সমাপনী। কি মালিকানা সত্ত্বের পরিমাণ।